আমরা এখন এই সেশনে যেটা আলোচনা করব SN2 এবং SN1 রিঅ্যাকশন কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয়, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং SN1 এন্ড SN2 রিঅ্যাকশন। এবং তার থেকে আমরা বুঝতে পারবো যে রিঅ্যাকশন দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা SN1 রিঅ্যাকশন ফলো করবে আর কোনটা SN2 রিঅ্যাকশন ফলো করবে। যে বিষয়গুলির উপর নির্ভর করে SN1 এবং SN2 রিঅ্যাকশনের যে প্রবণতা, প্রথম যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ সাবস্ট্রেট, অর্থাৎ যে সাবস্ট্রেটটা বিক্রিয়া শুরু করছে তার গঠনের উপর, স্ট্রাকচার উপর নির্ভর করবে। 2 নম্বর পয়েন্ট নিউক্লিওফাইলের প্রকৃতি, 3 নম্বর পয়েন্ট লিভিং গ্রুপের প্রকৃতি, আর 4 নম্বর পয়েন্ট সলভেন্ট, নেচার অফ সলভেন্ট। তো আমাদের আজকের প্রথম পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকচার অফ সাবস্ট্রেট। আমরা যদি SN2 এবং SN1 রিঅ্যাকশন যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, আমরা যদি ক্লোজলি অবজার্ভ করি তাহলে দেখতে পাচ্ছি যে SN2 রিঅ্যাকশনটা একটা ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে হয়। অর্থাৎ ট্রানজিশন স্টেট মানে কি, এখানে একটা পেন্টাভ্যালেন্ট কার্বন অর্থাৎ পজিটিভ পেন্টাভ্যালেন্ট কার্বন তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে ক্রাউডিং বাড়ছে। ক্রাউডিং বাড়ছে মানে এখানে 1 2 3 4 জন ছিল এখানে, তাহলে এখানে কি হবে, এখানে 5 জন হয়েছে। এই ট্রানজিশন স্টেটে কত হয়েছে, 5 জন, অর্থাৎ 5টা গ্রুপ আছে, অর্থাৎ অলরেডি একটা 3টা আছে অ্যাটম, তার সঙ্গে আর দুটো অর্থাৎ লিভিং গ্রুপ এবং সেই সঙ্গে সঙ্গে নিউক্লিওফাইল একসঙ্গে আছে। এই যে অবস্থা, তাহলে এই গ্রুপগুলো যদি সাইজে বড় হতো তাহলে কি হতো? সাইজে বড় হলে কি হবে, যে এই পেন্টাভ্যালেন্ট স্টেট সহজে তৈরি হবে না। কেন? যে আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অলরেডি অবজার্ভ করেছি যে এই ট্রানজিশন স্টেটে এনার্জি যদি বেড়ে যায় তাহলে বিক্রিয়াটা কিন্তু হওয়া মুশকিল আছে SN2 এতে। তাহলে এনার্জি বাড়বে এই জিনিসটা হচ্ছে, অর্থাৎ এই গ্রুপগুলো যদি বড় করে দিই, আমি হয়তো মিথাইল গ্রুপ করে দিলাম এখানে বা ইথাইল গ্রুপ করে দিলাম, এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিথাইল ব্রোমাইড আছে। যদি আমরা এরকম ধরনের সাবস্টেন্স নিতাম তাহলে কেসটা হতো কি, CH3 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 তিনটে বড় বড় বালতি গ্রুপ হতো। সেক্ষেত্রে এই 5টাকে অ্যাকোমোডেট করা যেত না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে ভিড় বাসে, এখন তো বাস কম চলছে অনেক, কলকাতার দিকে তোমরা দেখবে যে ভিড় বাসে কি হচ্ছে, অনেক লোক একসাথে ওঠার চেষ্টা করছে, কেউ উঠতে পারছে না, কারণ অলরেডি ভিতরে লোক আছে। তাহলে ক্রাউডেড বাসে যদি কেউ ওঠার চেষ্টা করে তাহলে সহজে উঠতে পারবে না। কি উপায়টা কি হবে তাহলে, যে আগে নেমে আসতে হবে প্যাসেঞ্জারকে, তারপরে যারা উঠবে উঠতে পারবে। এখানেও তাই, যে যদি বড় বড় গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মেকানিজমটা এই রাস্তাটা ফলো করবে না। কোনটা ফলো করবে? এটা ফলো করবে। অর্থাৎ আমরা যদি একটা অর্ডারটা দেখিয়ে হবে যে CH3Br এটা মিথাইল ব্রোমাইড, CH3 CH2Br এটা ইথাইল ব্রোমাইড, CH3 CH2Br 2 ব্রোমোপ্রোপেন, আর আরেকটা কম্পাউন্ডের নাম বললাম কি, CH3 CH3 CH3Br এটা টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এই চারটে কম্পাউন্ড লিখলাম। এই চারটে কম্পাউন্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ক্রাউডিংটা সবথেকে কম হচ্ছে এটা, অর্থাৎ এইখানে SN2 রিঅ্যাকশনটা সবথেকে ভালো হবে। তাহলে যেখানে ক্রাউডিং কম, অর্থাৎ SN2 রিঅ্যাকশন ইজ ক্রাউডিং সেনসিটিভ রিঅ্যাকশন, অর্থাৎ যত বেশি বড় বড় গ্রুপ থাকবে SN2 রিঅ্যাকশনটা তত স্লো হয়ে যাবে। তাহলে এই মিথাইল ব্রোমাইডটা সবথেকে ভালো SN2 রিঅ্যাকশন হবে। নেক্সট কি আসছে, CH3 CH2Br অর্থাৎ ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইডে আমরা দেখতে পাচ্ছি একটা হাইড্রোজেন থেকে একটা মিথাইল গ্রুপ হয়ে গেছে, ফলে এনার্জি ডায়াগ্রামে দেখব আমরা এনার্জিটা একটু বাড়বে, অর্থাৎ কম রেটে ঘটবে। হবে SN2 রিঅ্যাকশন অবশ্যই হবে, এটা প্রাইমারি হাইট অবশ্যই হবে, তবে মিথাইল ব্রোমাইডের মতো অত দ্রুত হবে না। থার্ড আমরা কি দেখছি, এটা সেকেন্ডারি ব্রোমাইড, অর্থাৎ এটা আইসোপ্রোপাইল ব্রোমাইড বা 2 ব্রোমোপ্রোপেন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো মিথাইল গ্রুপ চলে এসেছে, অর্থাৎ তিনটে হাইড্রোজেনের জায়গায় দুটো মিথাইল গ্রুপ হয়ে গেছে অলরেডি। তাহলে ক্রাউডিংটা বেড়েছে। ক্রাউডিং বাড়লে কি হবে, এখানে অলরেডি 5টা এই ট্রানজিশন স্টেট কি হচ্ছে, ব্রোমিন আছে, ওই তার সঙ্গে তিনটে গ্রুপ আছে, তার মানে দুটো বড়, এনার্জিটা আরো বেড়ে যাবে, ফলে রেট অফ রিঅ্যাকশনটা স্লো হয়ে যাবে। তাহলে আমরা যদি SN2 রিঅ্যাকশনের অর্ডার অনুযায়ী সাজাই, সবথেকে ভালো দ্রুত বিক্রিয়া করবে CH3Br, নেক্সট ইথাইল ব্রোমাইড, নেক্সট আইসোপ্রোপাইল ব্রোমাইড, লাস্টে আছে কি টারশিয়ারি ব্রোমাইড। এটা বিক্রিয়া আদৌ করবে না, কারণ এখানে তিনটে বড় বড় গ্রুপ আছে। অর্থাৎ SN2 রিঅ্যাকশন ওই জন্যই বললাম SN2 রিঅ্যাকশন ইজ ক্রাউডেড সেনসিটিভ, অর্থাৎ গ্রুপ সেনসিটিভ রিঅ্যাকশন, অর্থাৎ যত বড় বড় গ্রুপ থাকবে বা গ্রুপ থাকবে সেই রিঅ্যাকশনটা সহজে হতে চাইবে না।
SN2 পদ্ধতিতে। তো টারশিয়ারি ব্রোমাইডের ক্ষেত্রে SN2 রিঅ্যাকশনের রেটটা সবচেয়ে কম হবে না বললেই চলে। এবার আমরা দেখি SN1 রিঅ্যাকশন। SN1 রিঅ্যাকশনে জাস্ট SN2 যা বললাম তার উল্টোটা ঘটে। কেন উল্টোটা ঘটে? দেখো তোমরা SN2 SN1 রিঅ্যাকশনটা দুটো ভাবে ঘটে। ওই যে ভিড় বাকি কি হয়, অনেক গাদাগাদি করে প্যাসেঞ্জার আছে, আমরা যদি ওঠার চেষ্টা করি ভিড় বাকি তাহলে উঠতে পারবো না। কেন? আগে প্রথমে যারা ক্লাউডিংগুলো আছে দরজার সামনে তাদের আগে নেমে আসতে হবে, নেমে আসার পর তারপর আমরা উঠতে হবে। তো এখানে ক্রাউডিং গ্রুপ অলরেডি আছে, অর্থাৎ এটা টারশিয়ারি হ্যালাইড। ক্রাউডিং গ্রুপ থাকার জন্য কি হবে, এই পদ্ধতিতে অর্থাৎ SN2 পদ্ধতিতে বিক্রিয়াটা হবে না, তখন ফলো করবে কি SN1 রিঅ্যাকশন পদ্ধতি অর্থাৎ SN1। তাহলে SN1 কি ঘটছে, প্রথম ভাবে ব্রোমাইডটা বেরিয়ে যাচ্ছে অর্থাৎ ক্রাউডিংটা কমিয়ে দিল। এখানে কটা গ্রুপ আছে, এখন কার্বোকার্বনে তিনটে গ্রুপ আছে, এটা sp2 হাইব্রিডাইজ। তাহলে তিনটে গ্রুপে এইবার কি হবে, এইবার নিউক্লিওফাইল বা OH গ্রুপ যেটা আসবে ইনকামিং নিউক্লিওফাইল সেটা সহজেই কিন্তু অ্যাটাক করতে পারবে। এখানে যদি বড় বড় গ্রুপ থাকতো তাহলে বিক্রিয়াটা আরেক স্লো হয়ে যেত, সেটা কিন্তু এখানে হবে না। অর্থাৎ OH গ্রুপটা এই দিক থেকে বা এই দিক থেকে অলরেডি আগে বিক্রিয়া দেখিয়েছি আমরা, সহজে অ্যাটাক করতে পারবে। সেজন্য বলা হয় যে টারশিয়ারি গ্রুপের ক্ষেত্রে, টারশিয়ারি হ্যালাইডের ক্ষেত্রে SN2 বিক্রিয়া হয় না বলেই চলে, কিন্তু SN1টা ভালো হয়। তো ক্রাউডিং ফ্যাক্টরটা কাজ করলো কার পক্ষে, SN1 রিঅ্যাকশনের পক্ষে। এখন প্রশ্ন হচ্ছে যে SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্ডারটা কেমন হবে, এই এটা যদি দেখি আমরা তাহলে অর্ডারটা রিভার্স হয়ে যাবে। সবথেকে ভালো হবে অর্থাৎ আমরা যদি অর্ডারটা সাজাই, টারশিয়ারি হ্যালাইড এর বিক্রিয়ার যে হার সবথেকে ভালো হবে SN1 অর্ডারটা এরকম। তারপরে নেক্সট হবে সেকেন্ডারিটা মোটামুটি SN1 SN2 দুটোই হয়, ভালো করে। প্রাইমারি তো ইথাইল ব্রোমাইড এর রেট আরো হবে। নেক্সট কি আছে, মিথাইল ব্রোমাইড। তাহলে আমরা টারশিয়ারি ব্রোমাইডের ক্ষেত্রে এটা বোঝা গেল যে ক্লাউডিং এর জন্য SN2 ধরনের SN1 হচ্ছে, তাহলে এগুলোর ক্ষেত্রে SN1টা ফলো করছে না কেন? তো সেটা বুঝতে গেলে আমাকে মেকানিজমটা আরো দেখতে হবে যে SN1 রিঅ্যাকশনটা ঘটছে কার্বোকেটান ফরমেশনের মাধ্যমে। তো কার্বোকেটান ফরমেশন কখন হবে, যখন কার্বোকেটানের স্থায়িত্ব বেশি হবে, স্থায়িত্ব পাবে। মিথাইল ব্রোমাইডের ক্ষেত্রে SN1 হচ্ছে না কেন? মিথাইল ব্রোমাইডে যদি ব্রোমাইডটা বেরিয়ে যায় প্রথমে তৈরি হবে কি মিথাইল ক্যাটায়ন, হাইলি আনস্টেবল। সেকেন্ডারি বা টারশিয়ারি ক্ষেত্রে কি হয়, কার্বোকেটান তৈরি হলে অত্ররা স্থায়িত্ব বেশি হবে। কেন হচ্ছে, ক্লাস 11 এ পড়েছো যে কার্বোকেটানগুলোর মধ্যে টারশিয়ারি কার্বোকেটানের স্থায়িত্ব সবথেকে বেশি, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি, তারপরে লাস্টে মিথাইল ক্যাটায়ন। তাহলে স্থায়িত্ব টারশিয়ারি ক্ষেত্রে বেশি হচ্ছে কেন? যেখানে তোমরা যে মিথাইল গ্রুপে দেখতে পাচ্ছ, এই মিথাইল গ্রুপে যে হাইড্রোজেনগুলো আছে কার্বন হাইড্রোজেন বন্ড, এই কার্বন হাইড্রোজেন বন্ড সিগমা বন্ডটা একটা হাইপার কনজুগেশন এফেক্টের সাহায্যে এই কার্বন প্লাসকে অর্থাৎ এই পজিটিভ চার্জকে স্থায়িত্ব প্রদান করে। আমরা এখানে যদি দেখাই একটা স্ট্রাকচারে দেখা যাবে যে এই মিথাইল গ্রুপ টারশিয়ারি কার্বোকেটান, তাহলে এখানে কি হয়, একটা হাইপার কনজুগেশন হয়। তাহলে এখানে কার্বন হাইড্রোজেন তিনটে আছে, এখানেও আছে তিনটে, এখানেও তিনটে আছে, সবগুলোই অংশগ্রহণ করবে। তাহলে এই হাইড্রোজেনটা সঙ্গে এপি আছে যা অলরেডি পজিশনে আছে, তাহলে আমরা এটা কি দেখাতে পারবো যে এই সিগমা বন্ডটা এখানে চলে যাবে, দিয়ে এই পজিটিভ চার্জটা হাইড্রোজেন নিয়ে নেবে, নিয়ে স্প্রেড আউট করবে। এই এরকম একটা দেখা যাবে, এরকম তিনটে মিথাইলের জন্য তাহলে কটা দেখাবে, 9টা স্ট্রাকচার হবে। এক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। তাহলে কার্বোকেটানের স্থায়িত্ব না পেলে মিথাইল ব্রোমাইড বা প্রাইমারি হ্যালাইড SN1 বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না। তাহলে সুতরাং যে রেট অফ রিঅ্যাকশন অর্থাৎ SN1 রিঅ্যাকশনের যে ক্রম সেটা হবে টারশিয়ারি সবথেকে বেশি হবে, তারপরে সেকেন্ডারি, লাস্টে কি হবে ইথাইল ব্রোমাইড, তারপরে মিথাইল ব্রোমাইড। তাহলে SN1 SN2 রিঅ্যাকশনে যা দেখলাম তার উল্টোটা দেখলাম। তাহলে ওখানে ছিল ক্রাউডিং ফ্যাক্টর বা স্টেরিক হিন্ড্রেন্স ফ্যাক্টর, আর এখানে হচ্ছে কি ইলেকট্রনিক ফ্যাক্টর।
তাহলে একটা কোশ্চেন আসে এখানে যে SN2 রিঅ্যাকশন সেনসিটিভটা কিসের উপর ডিপেন্ড করে স্টেরিক হিন্ডারেন্স সেনসিটিভ অর্থাৎ স্ট্রাকচার সেনসিটিভ আর SN1 রিঅ্যাকশন কি ইলেকট্রনিক এফেক্ট সেনসিটিভ অর্থাৎ ইলেকট্রনিক এফেক্টের উপর ডিপেন্ড করবে যে সমস্ত ইলেকট্রনিক এফেক্ট কার্বনের ডিসচার্জ দেবে সেই সাবস্ট্রেটটা SN1 রিঅ্যাকশনটা ফলো করবে আমরা একটা ইউনিক एग्जांपल দেব যে প্রাইমারি হ্যালাইড আমরা এখনই বললাম যে প্রাইমারি হ্যালাইড সেন্টিমিটার অপশন করে আর সেকেন্ড টারশিয়ারিটা SN1 বিটা ফলো করে আমরা একটা एग्जांपल দেব যে প্রাইমারি হ্যালাইড অথচ SN1 ফলো করবে एग्जांपल কি হবে এই জগতের নাম ধরে সবাই জানো এটা হচ্ছে অ্যালাইল ব্রোমাইড এই অ্যালাইল ব্রোমাইডটা এটা প্রাইমারি হ্যালাইড আবার কি দেখলে এখনই বললাম SN2 রিঅ্যাকশন সবচেয়ে ভালো করবে কিন্তু SN2 রিঅ্যাকশন তো ভালো করেই সেই সমস্যা নেই কিন্তু এরা SN1 রিঅ্যাকশন অংশগ্রহণ করে কেন যে যদি প্রথম ধাপে ব্রোমিনটা বেরিয়ে যায় মাইনাস বিআর মাইনাস তাহলে কি বেরিয়ে হবে একটা এই ধরনের একটা ক্যাটায়ন তৈরি হবে অ্যালাইল ক্যাটায়ন এই অ্যালাইল ক্যাটায়ন ইজ রেজোন্যান্স স্টেবিলাইজড স্পিসিস তো রেজোন্যান্স স্টেবিলাইজড কি হচ্ছে এ হচ্ছে তাহলে আমরা SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে কি দেখেছিলাম যে ইলেকট্রিক ফ্যাক্টর অর্থাৎ হাইপার কনজারভেশন বা রেজোন্যান্স এই ধরনের কোনো ফ্যাক্টর যদি ওর কার্বনের সাথে দেয় তাহলে কার্বন তৈরি হবে তাহলে রিঅ্যাকশনটা ঘটবে তো যে ফ্যাক্টরগুলো ওর স্পেক্ট্রাম বাড়িয়ে দিচ্ছে সেটা যদি এক্সিস্ট করে তাহলে SN1 রিঅ্যাকশন ঘটবে তাহলে এখানে প্রাইমারি হ্যালাইডের জন্য SN2 হলো সেই সঙ্গে সঙ্গে এখানে SN1 রিঅ্যাকশনও অংশগ্রহণ করবে তাহলে আমি যদি বলি CH3 CH2 CH2Br এটা SN2 রিঅ্যাকশন অংশগ্রহণ করবে এটা SN2 রিঅ্যাকশন অংশগ্রহণ করবে এটা হার বেশি হবে আবার যদি বলি SN1 কিন্তু এটা হবে না বললে চলে কিন্তু এটা ভালোভাবে হবে অর্থাৎ অ্যালাইল ব্রোমাইডগুলো বা অ্যালাইল হ্যালাইডগুলো প্রাইমারি হ্যালাইড হওয়া সত্ত্বেও ওরা SN2 রিঅ্যাকশন SN1 রিঅ্যাকশনে অংশগ্রহণ করে এটাই কারণ নাম্বার 2 আরেকটা উদাহরণ দিচ্ছি বেনজাইল দিস ইজ বেনজাইল ব্রোমাইড বা বেনজাইল হ্যালাইড এটাও তোমরা দেখো যে অ্যালাইল ব্রোমাইডে যখন পাই1 এর সঙ্গে অল্টারনেটিভ পজিশন ছিল পাই1 সিঙ্গেল বন্ড ব্রোমিন অ্যাটম ওই ধরনের একটা বিষয় বেনজাইল ব্রোমাইড এটা প্রাইমারি হ্যালাইড এবং এটা খুব সুন্দর SN1 রিঅ্যাকশন অংশগ্রহণ করে তাহলে প্রথমে কি হবে বেনজাইল ক্যাটায়ন তৈরি করবে এই বেনজাইল ক্যাটায়নটা স্পষ্ট দেখা যাচ্ছে এই বেনজাইলের যে পাই1 আছে পাই1টাকে সাথে দেয় কিভাবে দেয় এইভাবে রেজোন্যান্স এর সাহায্যে ওই সাথে পেয়ে যায় এরকম করে সাথে পেয়ে যায় ইত্যাদি তাহলে রেজোন্যান্সের সাথে স্থায়িত্ব পাওয়া পেলে কার্বনের সাথে পেয়ে গেল সুতরাং এখানে সহজেই SN1 রিঅ্যাকশন অংশগ্রহণ করবে সমস্যা নাই আবার এমন কিছু যৌগ আছে নিওপেন্টাল ব্রোমাইড আমরা আগের সেশনে আমরা বলেছিলাম একটা প্রবলেম দিয়েছিলাম নিওপেন্টাল ব্রোমাইড আমরা এটা যদি দেখি দেখতে পাচ্ছি এটা প্রাইমারি হ্যালাইড তাহলে এটা তো SN2 রিঅ্যাকশন হওয়ার কথা কিন্তু SN2 রিঅ্যাকশন এটা সহজে অংশগ্রহণ করতে পারে না কেন পারে না কারণ এই যে প্রাইমারি কার্বন আছে এই কার্বনটা পার্শ্ববর্তী এরিয়াতে দেখতে পাচ্ছি বড় বড় গ্রুপ আছে মিথাইল গ্রুপ আছে তো এই মিথাইল গ্রুপের জন্য কি হবে একটা স্টেরিক হিন্ডারেন্স দেখা দেবে অর্থাৎ উল্টো দিক থেকে যে SN2 রিঅ্যাকশনে কি হয় যে লিভিং গ্রুপের উল্টো দিক থেকে একটা নিকল পাই ফলে এই গ্রুপগুলো বাধা দান করবে
Br মাইনাস বেরিয়ে যাচ্ছে। এটা প্রাইমারি কার্বন হলো। এই প্রাইমারি কার্বনটা কিন্তু আমরা জানি স্থায়িত্ব কম, কিন্তু এখানে একটা কেস ঘটে। কি কেস ঘটে? যে পার্শ্ববর্তী মিথাইল গ্রুপ আছে, দেখো এই কার্বনের সঙ্গে কার্বন যুক্ত আছে, এর সঙ্গে মিথাইল গ্রুপ আছে, এই মিথাইল গ্রুপটা কিন্তু শিফট করে যায়, এটা বলে অন টু শিফট, অন টু মিথাইল শিফট। কি বললাম? অন টু মিথাইল শিফট, অন টু হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন যদি থাকতো তাহলে হাইড্রোজেন শিফট হতে পারতো, ওটা বলে অন টু হাইড্রেট শিফট। তার ফলে কি হবে? শিফটের ফলে এটা বলে রিঅ্যারেঞ্জমেন্ট, অন টু রিঅ্যারেঞ্জমেন্ট। এর ফলে কি হবে? H3C উপরে CH3, এটা প্লাস হয়ে গেল, CH2 CH3। আমরা দেখতে পাচ্ছি যে অন টু শিফট হওয়ার জন্য, মিথাইল শিফট হওয়ার জন্য প্রাইমারি কার্বোকার্বনটা টারশিয়ারি কার্বোকার্বনে রূপান্তর হলো। এখন আমরা সবাই জানি যে টারশিয়ারি কার্বোকার্বনগুলো কি হয়? স্থায়িত্ব বেশি হয়, ফলে SN1 রিঅ্যাকশনটা এই ক্ষেত্রে ইজিলি করতে পারবে। অর্থাৎ নেক্সট স্টেপে আমরা যদি নিউক্লিওফাইল OH থাকে আমাদের কাছে, তাহলে ও তৈরি করবে কি? এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি করবে। অর্থাৎ অনেক ভাববে যে ব্রোমিনের জায়গায় OH লাগবে, কিন্তু বাস্তবে কি পাওয়া যাবে? এটা পাওয়া যাবে। এসব এর সঙ্গে মনে হলো না শুধুমাত্র এটা এই প্রোডাক্টটা হয়ে থাকবে না, এটা কিন্তু অ্যালবিন তৈরি করতে পারে। আমরা আগেই জানি যে রিঅ্যারেঞ্জমেন্ট যখন হবে কার্বোকার্বনগুলো কি হয়? প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে, সেই সঙ্গে সঙ্গে আমরা অগ্রণী বিক্রিয়া হতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা একটা এলিমিনেটেড প্রোডাক্ট পাবো, অর্থাৎ পার্শ্ববর্তী হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, দিয়ে একটা অ্যালবিন পাওয়া যাবে। তো যাই হোক, আমরা এটা বুঝতে পারছি যে প্রাইমারি হ্যালাইড হওয়া সত্ত্বেও এমন কিছু কম্পাউন্ড আছে যারা SN2 রিঅ্যাকশনে অংশগ্রহণ না করলেও SN1 রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। আমরা আজ যে পর্যন্ত আলোচনা করলাম তাতে আমি কয়েকটা প্রবলেম দিয়ে আমি এটাকে আমাদের শেষ করছি। পরের ফ্যাক্টরগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। বাড়ির কাজ বাংলায় লিখছি, নিম্নলিখিত যৌগ জোড় গুলির মধ্যে কোনটি SN2 বিক্রিয়ায় দ্রুত অংশগ্রহণ করবে? প্রথম জোড়টা হচ্ছে তোমার একটা কম্পাউন্ড এবং প্রথম কম্পাউন্ড এটা, দ্বিতীয় কম্পাউন্ডটা সাইক্লোহেক্সাল ক্লোরাইড। এটা অল ফিনাইল অন পুরো মিথেন, সাইক্লোহেক্সাইড ক্লোরাইড। দুই নম্বর জোড় যেটা আছে সেটা এরকম, এটা অ্যালকিল হাইড্রেট আছে এবং অ্যালকিল একটা ক্লোরাইড আছে। দুই নম্বর কোশ্চেন, এটা ছিল এ, কোশ্চেন নম্বর বি, বাড়িকাল। নিম্নলিখিত যৌগসমূহকে যৌগসমূহের ক্ষেত্রে যৌগসমূহকে SN1 ও SN2 বিক্রিয়ার প্রবণতা অনুযায়ী সাজাবো। ক্রমবর্ধমান বা ক্রমাসমান তোমাদের ইচ্ছা মতো সাজাবো, অসুবিধা নেই, বলে দিলে সেভাবে কাজটা হবে। সাজাবো। এক নম্বর কোশ্চেন কি আছে যে ফর আইসোমেরিক ব্রোমোবিউটেন, অর্থাৎ বাংলা যদি বলি আমি এটা কি হবে, ব্রোমোবিউটেনের সমস্ত চারটি উল্লেখ করে দিই, তখন অনেক কনফিউশন হয়ে যাবে তোমাদের। চারটি আইসোমার,
চারটি আইসোমার কি লিখবে আগে বিশেষ করে কনস্টিটিউশনাল আইসোমার গঠনগত সমবায়তা যেগুলো আছে লিখবে লিখে দেখবে কোন ক্ষেত্রে একবার SN1 এর ক্ষেত্রে দেখবে অর্ডারটা একবার SN2 এর ক্ষেত্রে অর্ডারটা দেখবে 2 নম্বর C6H5 একটা ফিনাইল গ্রুপ আছে এখানে বেনজাইল ব্রোমাইড কমা C6H5 twice CHBr C6H5 CH3 নিচে একটা পাশে বিয়ার দুটো হলো তিনটে হলো আরেকটা বাকি আছে লাস্ট হচ্ছে C6H5 C উপরে CH3 নিচে C6H5 পাশে বিয়ার এই প্রবলেমগুলো তোমরা বাড়ি সলভ করবে আমরা নেক্সট দিন নিউক্লিওফাইলের প্রকৃতি আমরা লিভিং রুমের প্রকৃতি আর ন্যাচারাল সলভেন্ট এইগুলো আলোচনা করব